আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে এমসিকিউ গুলো দেখব। এমসিকিউ তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে 15টা, তো 15টায় 15 মার্ক থাকবে, 15টাই आंसर করতে হবে। তো এক নম্বর প্রশ্ন, বিজ্ঞানী লিবনিজ তিনি ছিলেন একজন জার্মান গণিতবিদ। চলন্ত থেকে গাড়ি হবে এটা, ঠিক আছে? গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি, কারণ কি? এটা হচ্ছে গতি জড়তার কারণে হয় এরকম। তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? ওজন হারায় হচ্ছে তরলের কি বলতো উপরস্থ বায়ুচাপ নাকি ঊর্ধ্বমুখী বল? এটার आंसर হবে ঊর্ধ্বমুখী বলের কারণে। ক নম্বর। 4 নম্বর প্রশ্ন, গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? লব্ধি বল শূন্য হলে সেটা সমবেগে থাকবে। 5 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি থাকে? তো দেখো, ব্যাপনের হার বেশি থাকবে কার? যার হচ্ছে আণবিক ভর সবচেয়ে কম থাকবে। এখানে দেওয়া আছে ইথিলিন। ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। তো C2H4 হলে আণবিক ভর কত হবে? কার্বন আছে দেখো দুইটা, একটা কার্বনের আছে পারমাণবিক ভর 12, 12 দুগুণে 24 যোগ হচ্ছে 4, 24 আর 4 যোগ করলে কত হয়? 28। তারপরে এখানে আছে অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। অ্যামোনিয়া এর N এর মান, N এর যে পারমাণবিক ভর হচ্ছে 14 যোগ 3 হবে কত? 17। তারপর আছে নাইট্রোজেন N2। N2 হলে 14 গুণ 2 28 হয়ে যাবে। তারপর আছে ফ্লোরিন F2। তো একটা ফ্লোরিনের হচ্ছে 19 গুণ 2, তাহলে কত হচ্ছে দেখো? 19 গুণ হচ্ছে 2, তাহলে কত হয়? 38। তার মানে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে অ্যামোনিয়া। যেটার আণবিক ভর সবচেয়ে কম সেটার কি বেশি বলতো? ব্যাপন হার বেশি হবে, তাহলে এটা হবে অ্যামোনিয়া। তারপরে নিচে তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে একটা নমুনা মৌলটির নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 23 নিউক্লিয়ন সংখ্যা, তার মানে ভর সংখ্যা আছে 23। মৌলটির সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো এই মৌলটির ইলেকট্রন সংখ্যা আছে 11, অর্থাৎ প্রোটন সংখ্যা। তো এখানে যদি হয় তো 1s2 2s2 2p6 3s1। এই 3s1 এটা দেখো 11টা হয়ে গেছে, 2 তে 4 10 11। এই যে 11 হয়ে গেল, তাহলে শেষ কক্ষপথ কোনটা? 3s। 3s এ কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে। নিউট্রন সংখ্যা কত? 12। দেখো এর পারমাণবিক ভর সংখ্যা কত? ভর সংখ্যা আছে 23। 23 থেকে যদি তুমি 11 বিয়োগ করে দাও তাহলে কত পাবা? তাহলে 12, মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 12, প্রোটন সংখ্যা 11 হবে। এটা ভুল। 2 आंसर, মানে ক নম্বর आंसर। এটা হচ্ছে সোডিয়াম ছিল মূলটা। কোন যৌগমূলকের যোজনী 1? তো যোজনী 1 হচ্ছে নাইট্রেট, সালফেট, কার্বনেট এবং ফসফেট আছে। এখানে যে নাইট্রেট যৌগটা এর যোজনী হচ্ছে 1। পরীক্ষা শুরু করার আগে মেন্ডেল কোন ধরনের গাছের বিশুদ্ধতা নিশ্চিত করেন? এটা আছে মটরশুঁটি। এটা হবে কি? মটরশুঁটি। একই রকম দুটি অ্যালিলকে কি বলা হয়? এটাকে বলা হয় হোমোজাইগাস বলা হয়। কোভিড ভাইরাস নিউক্লিক অ্যাসিড হিসেবে নিচের কোনটা থাকে? থাকে হচ্ছে আরএনএ। 12 নম্বর, তরলের প্রসারণ বলতে কি বোঝায়? প্রকৃত প্রসারণ, আপত্ত প্রসারণ, প্রকৃত অপসারণ প্রসারণ, সবগুলোই आंसर। এটা ঘ নম্বর। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয়? 4.2 জুল তাপের প্রয়োজন হয়। দেখো 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। আর আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, এজন্য এটা आंसर হবে ঘ। লাভাতে সিলিকার পরিমাণ কম হলে তাকে কোন ধরনের লাভা বলা হয়? সিলিকার পরিমাণ যদি কম, এটা হবে বেসিক হবে, ঠিক আছে। এরপর নিচের কোন স্ফটিকটি পাথরের ফাটলকে চাপ সৃষ্টি করে? পাথরের ফাটল চাপ সৃষ্টি করে লবণের। এরপর আছে এক কথায় উত্তর দাও। 16 নম্বর, বস্তুর ওজন অপসারিত পানির ওজনের বেশি হলে যদি অপসারিত পানির ওজনের বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে, কম হলে ভেসে থাকবে, আর যদি সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে। তারপরে এখানে 17 নম্বর, কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুর গতি কেমন হবে? তা নিউটনের কোন সূত্র থেকে বলা যায়? প্রথম সূত্র থেকে বলা যায়। তাই স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলমান থাকবে। এটা কোন মৌলের পরমাণুর প্রথম শক্তি স্তরই
সর্বোচ্চ শক্তি স্তর যা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটা হচ্ছে হিলিয়াম, কারণ হিলিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে 1s2, এবং এটাই ওর জন্য সর্বোচ্চ স্তর, তাই না? সর্বোচ্চ শক্তি স্তর যা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ রয়েছে? আমরা তো জানি 18টি গ্রুপ রয়েছে, তাই না? 18টি গ্রুপ রয়েছে এখানে। এরপরে নিশাদল NH4 কোন ধরনের পদার্থ? উদ্বায়ী পদার্থ। কেন? কারণ হচ্ছে এটাকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তারপরে 21 নম্বর প্রশ্ন, লিপিড কার সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে? প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে। প্রোটিন শব্দটি, লিপিড কার সাথে যুক্ত হয়? প্রোটিনের সাথে। প্রোটিন শব্দটি সর্বপ্রথম কে প্রয়োগ করেন? গেরিট মুলার। 23 নম্বর হচ্ছে জীবদেহ কত ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত? জীবদেহ 4 ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। ওভারথ্রাস্ট চ্যুতির ক্ষেত্রে সূক্ষ্মকোণের মান কত হয়? সূক্ষ্মকোণের মান হচ্ছে এখানে কত হয়? 10 ডিগ্রির চেয়ে কম হয়। ঠিক আছে, 10 ডিগ্রির চেয়ে কম হবে। এরপরে হচ্ছে খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে 10টা প্রশ্ন আসবে, 10টারই উত্তর দিতে হবে। প্রত্যেকটা 2 মার্ক থাকবে, 10 দুগুণে 20 মার্ক থাকবে। ক নাম্বার হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানিতে ডুব দেওয়া কানের জন্য ক্ষতিকর কেন? কারণ নির্দিষ্ট স্থানে পানির অভ্যন্তরে চাপ পানির গভীরতার সমানুপাতিক। দেখো আমরা এটা সূত্রটা জানি না, P সমান হচ্ছে H রো G, এই যেটা মানে যত বেশি গভীরে যাওয়া হবে, H এর মান কি? গভীরতা। যত বেশি গভীরে যাবে চাপের পরিমাণ তত বাড়তে থাকবে। এই জন্য এটা কি হবে? এখানে চাপের পরিমাণ বাড়বে। আর চাপ বেশি হলে তো কানের উপরে, পর্দার উপরে চাপ প্রয়োগ করবে, পর্দার জন্য হুমকিকারক, এমনকি পর্দা ফেটেও যেতে পারে। তাই গভীর পানিতে ডুব দেওয়া কানের জন্য ক্ষতিকর। 2 নম্বর প্রশ্ন, গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? গতিশক্তি, দেখো গতিশক্তির সূত্র আমরা কি জানি? ইকে বা ই সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন তুমি যদি ভির মান নেগেটিভও দাও, ভর তো কখনো নেগেটিভ হয় না, ভির মান যদি তুমি নেগেটিভও দাও তাহলে এটা কি হচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, ভর কখনো নেগেটিভ হয় না, সর্বদা ধনাত্মক। বেগ ঋণাত্মক এবং ধনাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক যে কোনটাই হতে পারে, কিন্তু বেগের বর্গ সবসময় ধনাত্মক হবে। তাই mv স্কয়ার রাশিটি সবসময় ধনাত্মক, সুতরাং গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। 3 নম্বর প্রশ্ন, নিয়ন গ্যাস রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় কেন? দেখো নিয়ন গ্যাসের পারমাণবিক ভর কত, সংখ্যা কত? এই ইলেকট্রন ব্যাস কত? 1s2, 2s2, 2p, এই যে 6 হয়ে গেল। ঠিক আছে, 10 নয় পারমাণবিক সংখ্যা নিয়ন Ne। তো এখানে দেখো এই যে শেষ কক্ষপথ, মানে এটা দ্বিতীয় কক্ষপথ, কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। আর প্রত্যেকটা মৌল চায় তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বজায় রাখতে। যেহেতু 8টা ইলেকট্রনই আছে এজন্য আর এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, কোনো যৌগের সাথে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না। পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ঋণাত্মকতা ইত্যাদি ধর্মসমূহকে পর্যাবৃত্ত ধর্ম বলে। মৌলগুলোর এই ধর্মসমূহ পারমাণবিক সংখ্যার সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, ঊর্ধ্বপাতিত পদার্থ কাদেরকে বলা হয়? যেসব কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেসব কঠিন পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। যেমন নিশাদল NH4Cl, আয়োডিন I2, কর্পূর, এই কর্পূরের সংকেত দেখো, নিশাদলের সংকেত হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন হচ্ছে I2, কর্পূর হচ্ছে সংকেত হচ্ছে যেটা C10H16O ইত্যাদি। ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ প্রয়োগ করলে কি হয়? এরা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, এজন্য এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি? 2 বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরণ ঘটলে প্রথম প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো লক্ষণগুলোই প্রকাশিত হয়, কিন্তু জননকোষ সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটি। তারপর 8 নম্বর, নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য। নিউক্লিক অ্যাসিডের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রোমোজোম এবং রাইবোজোমে থাকে, এরা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত। এটি 2 ধরনের হতে পারে, ডিএনএ এবং আরএনএ, এবং এটি জীবের বংশগতির ধারা সহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। গরমের সময় রেল লাইন বেঁকে যায় কেন? অনেক সময় রেল লাইন বেঁকে যায়, তাই না? কেন? সূর্যের তাপ এবং যখন ট্রেন চলে তখন চাকার ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, আর তাপে কি হয়? পদার্থ প্রসারিত হয়। তো প্রসারিত রেল লাইনে 2টি রেলের সংযোগস্থলে তাই ফাঁকা রাখা হয়, যাতে রেল লাইনে প্রসারণের জন্য যথেষ্ট জায়গা পায়।
গরমের সময় অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং একই সাথে চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন প্রসারিত হয়, কিন্তু দুটি রেল লাইনের সংযোগস্থলে যথেষ্ট পরিমাণে যদি ফাঁকা না থাকে এই প্রসারণের ফলে রেল লাইনটি বেঁকে যাবে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া দুটি উদাহরণ, যেমন ভাঁজ এবং চ্যুতি। ভূ অভ্যন্তর থেকে প্রযুক্ত সংকোচন বলের ফলে ভূপৃষ্ঠের শিলায় ভাঁজের সৃষ্টি হয়, আর ভূ অভ্যন্তর থেকে প্রযুক্ত সংকোচন বা প্রসারণ বলের ফলে ভূপৃষ্ঠের শিলায় ফাটলের সৃষ্টি হয় এবং একটি শিলাখণ্ড অপরটি থেকে অবস্থান পরিবর্তন করে। এরপরে গ বিভাগে চলে যাব। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপটবিহীন মানে উদ্দীপক থাকবে না, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, 3টাতে 15 মার্ক থাকবে। এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি কোন বস্তুর উপর প্রযুক্ত, আচ্ছা এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা এখানে দেয়া নেই, তবে প্রথম প্রশ্নটা হবে নিউটনের যে গতি সূত্র আছে যেটা, ওটা F সমান কোন বস্তুর উপরে যে প্রযুক্ত বল শূন্য হয় তাহলে ভরবেগের পরিবর্তন শূন্য হবে, এটা দেখাইতে। এখন দেখো আমরা জানি F সমান কত, ডেল্টা পি। ডেল্টা পি মানে কি, ভরবেগের পরিবর্তন। এখানে F সমান প্রযুক্ত বল, ডেল্টা পি ভরবেগের পরিবর্তন, টি হচ্ছে সময়। আর এখানে যদি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিই তাহলে দেখো এখানে একটা কে দেওয়া হয়েছে, কে কেন দেওয়া হবে, সমানুপাতিক ধ্রুবক যেটার মান পরিবর্তন হয় না, এটা সমানুপাতিক ধ্রুবক বলা হয়। ডিপি সমান তাহলে কত হবে, এই টির সাথে একটা গুণ করে দেব, ডিপি বাই টি। এখন প্রযুক্ত বল F যদি 0 হয়ে যায় তাহলে ডিপি কত হবে, 0 হয়ে যাবে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তনও শূন্য হয়ে যাবে। একটি স্কুটারের ভর 100 কেজি। স্কুটারের প্রতি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার হলে প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে। মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে। দেখো বস্তু এটা ভর কত আছে, 110 গ্রাম, আর এখানে বল তাহলে কত, বল সমান mg। এখানে বলের মান, এই যে ভরের মান এবং এটার 9.8 এর মান গুণ করে দিলাম, তাহলে 1078 নিউটন হলো। এখন প্রতি চাকার ক্ষেত্রফল কত, a1 10 সেন্টিমিটার স্কয়ার। এটাকে মিটার স্কয়ারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণ করলাম। তাহলে দুই চাকার ক্ষেত্রফল তাহলে 2 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, দুইটাই লাগবে আমাদের। এখন আমাদের বলছে দুই চাকার মোট চাপ কত হবে দুই চাকার ক্ষেত্রে, F বাই A। তো F এর মান আর এর মান দিয়ে ভাগ করলাম, মানটা হলো কত, এত। স্কুটারটিকে এক চাকায় ভর দিয়ে রাখলে এটি এক চাকার ক্ষেত্রফলের সমান জায়গা দখল করে। ঠিক আছে, এক্ষেত্রে এক চাকার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা এত হবে, অর্থাৎ দুইটা কিন্তু সমান হবে না। এক চাকায় ভর দিয়ে রাখলে চাপ একই থাকবে না, বেড়ে যাবে, মানে এক চাকায় থাকলে বেড়ে যাবে, দুই চাকা হলে একটু কম থাকবে আর কি। 3 নম্বর প্রশ্ন, এখানে এত বলতে কি বোঝায়, এখানে দেখতে বলতে যেটা বোঝায়, এটা মৌলটা হচ্ছে সোডিয়াম, ওটা প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 11ই থাকে, এই যে প্রোটন সংখ্যা আছে 11। ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই 11 থেকে উপরে +1 না, এই +1টা বিয়োগ করে দেবে, তাহলে 10। নিউট্রন সংখ্যা হচ্ছে এই যে ভর সংখ্যা যেটা, সেখান থেকে 11 বিয়োগ করে দেবে, 12 থাকবে। ভর সংখ্যা থাকবে কত, 23। পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা যেহেতু 11, তাই মৌলটি সোডিয়াম হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই মৌলটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রমশীলতা প্রদর্শন করে কিনা। এই মৌলটা হচ্ছে কপার। দেখো কপারের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, কপার ইলেকট্রন বিন্যাস কপার Cu এরকম হওয়া উচিত। এই যে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, এখানে দুইটা আর এখন 9টা ইলেকট্রন। কিন্তু দেখা গেছে যে ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে অথবা পরিপূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা তাহলে বেশি স্থিতিশীল হয়। এর জন্য কি হবে 3d 4s, এই এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে আর এখানে 10টা হয়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন। ঠিক আছে, এই যে এইভাবে আমরা এটাকে ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রমতা প্রদর্শন করলো, তাই না, এটাই হচ্ছে ব্যতিক্রমশীলতা। এরপর 4 নম্বর প্রশ্ন, মেন্ডেল তার গবেষণায় মটরশুঁটি উদ্ভিদকে কেন নির্বাচন করেছিলেন। কারণ হচ্ছে 1 নম্বর, যে উদ্ভিদগুলো সবই ছিল বিশুদ্ধ অর্থাৎ হোমোজাইগাস, এজন্য তার ব্যবহৃত মটরশুঁটি স্বপরাগী ফুল, তাই বাইরে কোনো বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটেনি, ফলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম ছিল। মটরশুঁটির ডিপ্লয়েড কোষের প্রতি জোড়া ক্রোমোজোমে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম উপস্থিত ছিল, তাই কোনো সমস্যা হয়নি। গাণিতিক এবং পরিসংখ্যানিক ভিত্তিতে মেন্ডেল তার ফলাফল এর অর্থপূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন এর জন্য। 5 নম্বর প্রশ্ন, পরিবহন কাকে বলে। পরিবহনের ফলে ভূমিরূপের পরিবর্তন, যে প্রক্রিয়ায় তাপ
কোন পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয় তবে স্থান পরিবর্তন করে না, তবে তাকে পরিবহন বলা হয়। ঠিক আছে, মানে পাশেরটাকে দিয়ে দেয়। এরকম ভাবে কি করে, মনে করে একটা হাতল, এরকম হাতল ছিল লোহার হাতল, এই প্রান্তের অণুগুলো একটা গরম হয়ে পাশের অণুকে তাপ দিয়ে দেয়, এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এরকম। তো এখানে এরকম মানে ভূমিরূপের যে পরিবর্তন হয়, পরিবহনের ফলে ভূমিরূপের উচ্চতা পরিবর্তিত হতে পারে। যেমন নদীর প্রবাহের কারণে পরিবাহিত অবক্ষেপ প্লাবন ভূমি গঠন করে, যা ভূমির উচ্চতা বৃদ্ধি করে। তারপরে পরিবহনের ফলে ভূমিরূপের ঢাল পরিবর্তিত হতে পারে, যেমন নদীর প্রবাহের মাধ্যমে পরিবাহিত অবক্ষেপ প্লাবন ভূমি গঠন করে, যা ভূমির ঢাল পরিবর্তন করে। পরিবহনের ফলে ভূমিরূপের আকার ও আকৃতি পরিবর্তিত হতে পারে, যেমন বায়ুবাহিত অবক্ষেপ বালিয়াড়ি গঠন করে, যা ভূমির আকার এবং আকৃতি পরিবর্তন করে। ভূমিরূপ পরিবর্তনের ফলে ভূমিরূপের উপর নতুন উদ্ভিদ ও প্রাণীর বিস্তার। পরিশেষে বলা যায় যে পরিবহন ভূমিরূপ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা শেষ। এখন আমাদের দৃশ্যপট বিহীন যে রচনামূলক প্রশ্নগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেল। এখন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নে 8 মার্ক থাকবে, 5টা 40। এখানে দেখছো মার্কের এক ছড়াছড়ি। 1 নম্বর প্রশ্ন, 400 নিউটন বল 50 কেজি ভরের গাড়ির উপরে 60 সেকেন্ড ক্রিয়া করে, 60 সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায়। ক নম্বর, গাড়িটির ভরবেগের পরিবর্তন বের করতে হবে। দেখো ক্রিয়াতে বল কত, 400 নিউটন, ভরের মান কত, এই যেটা ভরবেগের পরিবর্তন mv mu। এখন বল সমান কত, আমরা জানি f সমান mv mu বাই t। তাহলে এখানে f এর সাথে এটা আর গুণ করলাম, তাহলে ft, আর এই পাশে নিচে কিছু নেই 1 আছে, এটার সাথে এটা গুণ করলে mv mu হয়। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। f এর মান হচ্ছে 400 আর t এর মান কত, t এর মান হচ্ছে 60, 400 আর 60 গুণ করলে হয় এই যে এটা কেজি মিটার পার সেকেন্ড। তারপর খ নম্বর, দৃশ্যপটের বল অপসারণ করায় গাড়িটি কি কি কারণে থেমে গেল বলে তুমি মনে করো। এটা কিন্তু কোনো অঙ্ক করা লাগবে না, কি কি কারণে থামতে পারে, টায়ারের পৃষ্ঠের খাঁজের কারণে, রাস্তার অমসৃণতার কারণে এবং বায়ুর বাধার কারণে হতে পারে। এই যে টায়ারে খাস কাটা থাকে, এর কারণে কি হয়, এটা ঘর্ষণ বল বৃদ্ধি করে, ঘর্ষণের কারণে এটা থেমে যেতে পারে। এই যে রাস্তাকে অমসৃণ রাখা হয়, তো অমসৃণ থাকার কারণে এটা ঘর্ষণ বল বেড়ে যায়, থেমে যেতে পারে। আবার বাতাসের বাধার কারণে থেমে যেতে পারে। সবগুলো কিন্তু ভূমিকা রাখে। তো শেষ 2 নম্বর প্রশ্ন, এখানে এত ভরে একটা বস্তুকে এত মিটার উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে। দেখো কত বেগে ভূমিকে আঘাত করবে, তো এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা যে সূত্র জানি, একটা ভি স্কয়ার সমান কত, ইউ স্কয়ার প্লাস 2gh, উপর থেকে নিচে পড়তেছে তো এই জন্য। এখন ভি সমান তাহলে কত হবে, এই পাশে রুট হয়ে যাবে, আর ইউ স্কয়ারের মান তো 0, তাহলে 2gh হয়ে যাবে। ঠিক আছে, এটা সূত্র। এখন দেখো 2 × 9.8 গুণ হচ্ছে উচ্চতা। এই উচ্চতার মান কত, এই যে উচ্চতার মান 80 দেওয়া আছে না, 80, এই যে 80 হবে। ঠিক আছে, দেখো এখন কত আসে, এই যে এটা করলে কত হবে, রুট হবে 2 গুণ 9.8 গুণ হচ্ছে উচ্চতা, এই যে 80, মানটা কত হলো, এই যে 39.5979, এই যেটা 39.5979, এটা आंसर, এই যে এটা आंसर। তাহলে এত বেগে ভূমিতে আঘাত করবে। এরপরে খ নাম্বার, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। মানে বস্তুটা তো উপরে থাকবে, তো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করো, মনে করলাম যে বস্তুটা এই বিন্দুতে ছিল, এই বিন্দুতে, তারপরে বি বিন্দুতে আসলো, তো বি বিন্দু টোটাল উচ্চতা মনে করলাম h, আর এই যে এখানে মনে কর ভূমি হচ্ছে c, তাহলে বি থেকে সি এর উচ্চতা কত, এটাকে মনে করলাম h, তাহলে উপরেরটা কত হবে, h - x, এটা বিয়োগ করে দিলাম। এখন মনে করলাম বি বিন্দুতে কি হবে, বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে, মানে গতিশক্তির 1/5 হবে। তাহলে এখানে বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে বিভব শক্তিকে যদি ইতি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে বিভব শক্তি কত হবে, mgx হবে। আর ই কে কত হবে, ই কে গতিশক্তি কত হবে, গতিশক্তির সূত্র হচ্ছে 1/2 mv²। এখন v² সমান কত আমরা জানি, u² প্লাস 2g। এখানে উচ্চতা কত, গতিশক্তি, এখানে বস্তুটা ছিল a বিন্দুতে, আসলো b বিন্দুতে, এর মধ্যবর্তী দূরত্ব কত, h - x, এর জন্য এখানে h - x দিলাম। এখন এই u এর মান তো 0, তো 2g h - x থাকলো। এখন 1/2 m v² এর মান কত, 2g × h - x, এটা।
তাহলে এখানে এই টু কাটা যায়, তাহলে এখানে কত থাকলো mg ইনটু h মাইনাস এই যে x। ওকে, তাহলে এটা ইপি হলো আর এটা হচ্ছে ইকে। এখন দেখো আমরা একটা সূত্র জানি, মানে সূত্র না, এখানে শর্ত মতে ইপি সমান কত হবে, ওই যে গতিশক্তি যা হবে তার 1/5 হবে, মানে 5/1 তাহলে এখানে এই যে এই 5টাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে 5p হয়ে গেল। 5p সমান কত হবে, ইকে হবে, ইকে। এখন 5 ইনটু ইপির মান কত, mg x সমান কত, mg h মাইনাস x এই যেটা। এখন দুই পাশ থেকে m কাটা গেল, তাহলে এখানে কি থাকতেছে 5x, ঠিক আছে 5x, আর এই পাশ থেকে যে x টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে a প্লাস হয়ে যাচ্ছে, আর এই পাশ থাকলে h থাকতেছে, বা এখানে যোগ করে দেবো। দেখো এটা হচ্ছে 5x আর x যোগ করলে 6x হয়, h, অতএব h সমান কত হচ্ছে, x সমান কত হচ্ছে h/6। h এর মান কত ভাইয়া, এইখানে দেখো h এর মান কত, এই যে 80 দেওয়া আছে, 80। তাহলে 80 কে 6 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখন যদি তুমি 80 কে 6 দিয়ে ভাগ করো, 80/6 মান কত হবে, এই যে 13.3333। তাহলে এত উচ্চতায় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এখানে এটা দেওয়া আছে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, আমি করে দিলাম, এখানে দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে নিচের দৃশ্যপটদ্বয় লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর উপরে আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। তো এখানে বোঝাচ্ছে যে পারমাণবিক সংখ্যা বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়বে, ঠিক আছে। আর যদি এখানে দ্বিতীয় যে চিত্রটা আয়নীকরণ শক্তি ভার্সেস, এখানেও পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এটার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে পারমাণবিক সংখ্যা যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে এটা 2 নম্বর চিত্রে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যপটের ক ও বি এবং সি মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত মানে ডুবে যাবে কিনা। বি এবং সি, বি মৌলটা কি, দেখো বির পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 আর সি এর হচ্ছে কত 17। তো 15 যার হয় সেটা কি হয়, ফসফরাস হবে, তাহলে 15 হলে সেটা হবে ফসফরাস। আর ক্লোরিন হচ্ছে কত সিএল। এন্ড ফসফরাস এবং ক্লোরিন দ্বারা দুইটা যৌগ গঠিত হতে পারে, একটা হচ্ছে পিএল মানে পটাশিয়াম ট্রাইক্লোরাইড আর পেন্টাক্লোরাইড, PCl3 আর PCl5। উভয় যৌগই পানিতে দ্রবীভূত হবে না, কেন, কারণ এরা হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে। এরা কি হবে, উভয় যৌগ সমযোজী অপোলার যৌগ, কেননা পি এবং কি ক্লোরিন মানে ক্লোরিন এবং ফসফরাস উভয় অধাতু, তাই এই মৌলদ্বয় পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে PCl3 এবং PCl5 মানে দুই ধরনের যৌগ গঠন করে, ঠিক আছে। সমযোজী অণু গঠন করে, জানা আছে অপোলার সমযোজী যৌগ, পোলার যৌগ পানিতে অদ্রবণীয়, কারণ অপোলার সমযোজী যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে পারে না, ফলে হাইড্রেশন শক্তি ক্লাস ল্যাটিস ভাঙার শক্তির চেয়ে কম হয়। এই কারণে এই যৌগ দেয় পোলার দ্রাবকে অদ্রবণীয় হয়। পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত মৌল তিনটির পারমাণবিক সংখ্যার আয়নিক শক্তির ক্রম দৃশ্যপটের কোন চিত্রকে সমর্থন করে, মানে প্রথমটা হবে নাকি দ্বিতীয়টা হবে। দেখো আমরা এখানে যে মৌলগুলো দেওয়া আছে 13, 15, 17 দেওয়া আছে। 13 মৌলটি কি, 13 যে মৌলটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তারপর আছে ফসফরাস, ফসফরাসের হচ্ছে 15। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। এই তিনটাই কিন্তু একই পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু এদের গ্রুপ সংখ্যা আলাদা, তাই না। গ্রুপ সংখ্যা যদি আলাদা হয়, তো এখন এইটার গ্রুপ সংখ্যা 13, এটা 15 আর এটা কত হবে 17 হবে, এখন আলাদা আলাদা। এখন পর্যায় যত বাড়তে থাকবে, অর্থাৎ একই পর্যায়ের পারমাণবিক সংখ্যা বাড়তে থাকলে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যেতে গেলে একটা করে পরমাণু কি হয় বলতো বাড়তে থাকে, মানে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা যদি বাড়তে থাকে, দেখছো যে এখানে ইলেকট্রন বিন্যাস প্রথমে করবা, দেখো এখানে সবগুলো তৃতীয় পর্যায়ের মৌল। তো তৃতীয় পর্যায়ের মৌল হলে যখন পর্যায় সেম হবে তখন গ্রুপ সংখ্যা দেখতে হবে, ঠিক আছে। গ্রুপ সংখ্যা দেখলে প্রথমটা এটার গ্রুপ সংখ্যা আছে 13, কিভাবে বুঝলাম, দেখো এস আর পি পাশাপাশি আছে, এস এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা, এস এ দুইটা ইলেকট্রন আছে আর একটা, পি তে একটা আছে, যোগ করলে কত হয় 3, 3 এর সাথে আর 10 যোগ করতে হবে, তাহলে 13 হয়ে যাচ্ছে। একইভাবে এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 17, এরকম হচ্ছে। এখন এই যখন পর্যায় সেম হবে, দেখো এখানে তৃতীয় পর্যায়, প্রত্যেকটা মৌলের পর্যায় সেম, দেখছো তৃতীয় পর্যায় আছে। তো পর্যায় যদি সেম থাকে তাহলে গ্রুপ সংখ্যা দেখতে হবে। গ্রুপ সংখ্যা যে মৌলের বেশি থাকবে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি থাকবে, কারণ গ্রুপ সংখ্যা বেশি মানে সেখানে একই পর্যায়ের কোন মৌলের গ্রুপ সংখ্যা বেশি
অর্থাৎ এর মানে কি? এর মানে হচ্ছে যে এর ওই মৌলটার পারমাণবিক সংখ্যা বেশি। আর পারমাণবিক সংখ্যা যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া, একটা করে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, পারলে কেন্দ্রের সাথে এর আকর্ষণ শক্তি বেড়ে যায়। আর আকর্ষণ শক্তি যত বেড়ে যাবে তাহলে কি হবে বলতো? সেখান থেকে সহজে একটা ইলেকট্রনকে নিয়ে যাওয়া যাবে না, এর জন্য বেশি শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, এর জন্য এখানে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে ফসফরাসের, তারপরে অ্যালুমিনিয়ামের। এটা সমর্থন করা হচ্ছে 1 নম্বরটা। 2 নম্বরটা দিয়ে উল্টা বোঝাচ্ছে যে কমে যাচ্ছে, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, কিন্তু কমবে না, বরং আরো বাড়বে। ঠিক আছে, এরকম। তারপর 4 নম্বর, সিয়াম নীল বর্ণের স্ফটিক আকৃতির একটা দ্রব্য সংগ্রহ করে শিক্ষার্থীদের সাথে ব্যবহারিক ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষা বাসায় সম্পন্ন করতে সিয়াম 2টি বিকার, তার জালি এবং একটি স্পিরিট ল্যাম্প সংগ্রহ করলো। 5 নম্বর, সিয়ামের সংগৃহীত দ্রব্যটির একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। তো দেখো এটার উত্তর, দৃশ্যপটে তথ্য মতে সিয়ামের সংগৃহীত নীল বর্ণের যেটা, সেটা হচ্ছে মূলত তুতের রাসায়নিক সংকেত আছে এটা। এখন এখানে যে মৌলগুলো আছে, কপার আছে, সালফার আছে, আর অক্সিজেন আছে, যে কপার, সালফার, অক্সিজেন, এই মৌলগুলোর ভিতরে আমরা যেটা ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমতা দেখা যায় সেটা হচ্ছে কপার। কপারটা আমরা দেখছি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হবে কেন? কারণ আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অরবিটাল গুলো সুস্থিতি অবস্থায় থাকে, মানে বেশি সুস্থিতিশীল হয়। এজন্য এই যে 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে, 3d 10 হবে, 4s 1 হয়ে যাবে। এটা হচ্ছে ব্যতিক্রমতা প্রদর্শন করে। সিয়ামের পরীক্ষাটি তুমি কিভাবে বাসা সম্পন্ন করবে এটা দেখা, মানে পরীক্ষাটি তাপমাত্রার কোনো প্রভাব আছে কিনা সেটা দেখতে হবে। এখন দেখো কিভাবে করতে পারি। তো আমরা যেভাবে করতে পারি, উক্ত পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে কিছু ঠান্ডা পানি নিয়ে এবং অন্য একটা বিকারে কিছু পানি নিয়ে তার জালিতে বসিয়ে স্পিরিট ল্যাম্পের সাহায্যে গরম করতে থাকি। এখন প্রথম বিকারে কিছু পরিমাণ তুতে ছেড়ে দিব। কিছুক্ষণ পর দেখবো যে কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণে পরিণত হয়েছে। এক্ষেত্রে কপার সালফেটের কণাগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে কি গতিশক্তি অর্জন করে এবং পানির মাঝে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে গতিশক্তি অর্জন করে পানির মাঝে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ছে। ফলে বেশ কিছু সময় পর পুরো পাত্রে নীল রং ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ ব্যাপিত হয়েছে। এবার পাশাপাশি দ্বিতীয় বিকারের গরম পানিতে কপার সালফেট এর ব্যাপন পরীক্ষাটি সম্পন্ন করি। তাতে দেখা যাবে ঠান্ডা পানি তথা প্রথম বিকারের চেয়ে দ্বিতীয় বিকারের গরম পানিতে কপার সালফেটের কণাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে নীল বর্ণের পরিণত করছে। এর কারণ হচ্ছে গরম পানি থেকে কপার সালফেটের কণাগুলো তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি প্রাপ্ত হয় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সুতরাং দেখা যাচ্ছে দৃশ্যপট প্রদত্ত পরীক্ষায় তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হার কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে 5 নম্বর প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, এটা কিন্তু আমরা 3 নম্বর মডেল 3 তেও করেছিলাম। ঠিক আছে, উল্লেখিত এক্স বিজ্ঞানীর নাম কি? তাকে কেন বংশগতির জনক বলা হয়? বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কি করেন? বংশগতির জনক বলে অভিহিত। তার গবেষণায় সর্বপ্রথম তিনি জীবের বৈশিষ্ট্য ক্রমানুসারে স্থানান্তরের বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন। তিনি দীর্ঘ 7 বছর ধরে মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বহু পরীক্ষা, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ঠিক আছে, এতে চালিয়ে বংশগতি সম্পর্কে তার মতামত প্রকাশ করেন। কিন্তু মেন্ডেলের প্রকাশিত যে ওই বইটা সেটা লোকচক্ষুর আড়ালে চলে যায়, মানে কেউ বুঝতে পারে না। তারপর তিনি মৃত্যুর পরে 16 বছর পরে 2 জন বিজ্ঞানী হিউগে ডি ভ্রিস এবং কার্ল অ্যারেন্স আলাদা আলাদা, ঠিক আছে, এরিক শেমব্রেক নামে 3 জন বিজ্ঞানী, 2 জন না, পৃথকভাবে আলাদা আলাদা ভাবে একই সময় মেন্ডেলের এই গবেষণা মানে তারাও করে। দেখা যায় আশ্চর্য বিষয়, তারা কেউ জানতো না যে মেন্ডেল এর আগে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে। তো পরীক্ষা নিরীক্ষা করে মেন্ডেল পরে যখন টের পায় যে একজন বিজ্ঞানী এটা করেছে, ওরা হয়তো জানতো না, পরে মেন্ডেলের সাথে মিলে গেল, পরে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। ঠিক আছে, এই জন্য। ওকে, তারপরে শখে উল্লেখিত বিজ্ঞানীদের আবিষ্কৃত বিশেষ তত্ত্বটি ব্যাখ্যা করো। বিশেষ তত্ত্বটি হচ্ছে সাটন এবং রিভারি বিশেষ একটি তত্ত্ব উদ্ঘাটন করেন। সেটা কি? সেটা হচ্ছে ক্রোমোজোম তত্ত্ব। ক্রোমোজোম তত্ত্বটা বংশগতি, ওই যে যেরকম মেন্ডেল তার বংশগতির জন্য জিন ব্যবহার করেছিল, তাই না, যে ফ্যাক্টর বা উপাদানের কথা বলেছে, যার একটা আসে পিতা থেকে আর একটা আসে মাতা থেকে। এই একই বিষয় আবার ক্রোমোজোমের ক্ষেত্রেও ঘটে। ক্রোমোজোম সেম। তো 1902 সালে বিজ্ঞানী সাটন এবং রিভারি পৃথকভাবে ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন। এ নিয়ে
প্রায় 1 যুগ ধরে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। পরে দেখা গেল মেন্ডেলের উপাদান বা ফ্যাক্টর বা জিনের অবস্থান ক্রোমোজোমেই থাকে। আর এই মূলত এই কারণেই সকল জীবই বংশক্রমিক গতি প্রকৃতির বিষয়ে ক্রোমোজোম আর উপাদান বা ফ্যাক্টরের মধ্যে এত সাদৃশ্য থাকে। গবেষণা ফলাফল থেকে পরবর্তীতে আরো তারা এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন যে জিন এবং ক্রোমোজোম অনেক দিক থেকে একই রকম আচরণ করে। তাছাড়া বংশগতি নির্ণয়ের সময় জিন এবং ক্রোমোজোম অভিন্ন আচরণ প্রদর্শন করে। একেই বংশগতি বিদ্যার ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। মূলত জিন বা ফ্যাক্টরের অবস্থান ক্রোমোজোমে আরো সুনির্দিষ্টভাবে বললে ডিএনএ তে রয়েছে। আর এজন্যই তাদের অভিন্ন আচরণ বা একই বৈশিষ্ট্য প্রদর্শন যা উদ্ঘাটন করেছিলেন বিজ্ঞানী শাটল এবং বোভেরি। এরপরে 6 নম্বর প্রশ্ন, পি এমন একটি জৈব রাসায়নিক পদার্থ যাকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ক নম্বর, প্রেক্ষাপটের পি জৈব রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য লেখো। দেখো যার কথা বলা আছে সেটা হচ্ছে প্রোটিন। নিচে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য লিখবো। প্রোটিন কি? কলয়েড প্রকৃতির এবং অধিকাংশ কেলাসিত, মানে রাখলে পাত্রের নিচে জমা হয়ে যায়। তারপরে এটি পানিতে লঘু অ্যাসিডে এবং ক্ষার এবং মৃদু লবণের সাথে কি করে? দ্রবণীয়। হ্যাঁ, এর দ্রবণীয় মানে গলে যায়। প্রোটিন কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত হয়। আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। প্রেক্ষাপটে বর্ণিত পি জৈব পদার্থটির কাজগুলো কি? প্রোটিনের কাজ কি? তো প্রোটিনের কাজ হচ্ছে অনেকগুলো। যেমন দেখো প্রোটিন কি করে? শারীরিক শক্তি সরবরাহ করে, এতটুকু লিখবা, এবং শারীরিক বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ করে। কোষের ভেতরে এবং বাইরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে। কিছু প্রোটিন হরমোন, রাসায়নিক বার্তা বাহক, সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ সহায়তা করে। রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষারকের ঘনত্বকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য রক্ষা করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশগত অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের দেহে অ্যান্টিবডি তৈরিতেও সহায়তা করে। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর বলছে দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2, দুইটা দৃশ্যপট দিয়েছে। ক নম্বর, দৃশ্যপট 1 এর চুলা হতে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করতে হবে। 300 কেলভিন তাপমাত্রায় থাকা 2 কেজি পানিকে চুলার উপরে রাখায় তাপমাত্রা বেড়ে কত হলো? 310 হয়ে গেল। এখন দেখো এখানে ভর কত? 2 কেজি। T1 কত? 300, T2 কত? 310। এখন আমরা জানি পানির আপেক্ষিক তাপ আছে 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা মুখস্থ রাখতে হবে। আমরা জানি তাপ সমান কিউ সমান কত? কিউ সমান ms ডেল্টা টি। তো m এর মান, এটা আছে s এর মান, আর T2 - T1 এর মান বসিয়ে দিলাম। তো 310 থেকে 300 বিয়োগ করলে তো 10 থাকে, 10 আর এটা গুণ করলে হয় 84,000 জুল। তো দৃশ্যপট 1 এর চুলা হতে উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে এত জুল। এরপরে প্রশ্ন যে দৃশ্যপট 2 এর তথ্য মতে 10 কেজি লোহার তুলনায় 10 কেজি পানি তাপ ধারণ ক্ষমতা কত গুণ বেশি তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা এটা চলে যায়। দেখো এখন লোহার ভর কত? 10 কেজি। লোহার আপেক্ষিক তাপ হচ্ছে এই যে 450 জুল পার কেজি পার কেলভিন। লোহার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা আছে সি সমান কত? এখন 10 কেজি লোহার ক্ষেত্রে সি সমান আমরা জানি ms, সি এর মান 10 আর এস এর মান আছে 450, গুণ করলে 45 হলো। পানির ভর আছে 10, আবার পানির আপেক্ষিক তাপ আছে এত, সি সমান কত হবে পানির ক্ষেত্রে? লোহার ক্ষেত্রে তো বের করলাম যে এটা হলো, ঠিক আছে। আর এখানে পানির ক্ষেত্রে কত হবে? পানির ক্ষেত্রে হবে এত, এই যে এই মানটা জুল পার কেজি না, ঠিক আছে, কেজি বাদ যাবে, জুল পার কেলভিন হবে। এখানেও এককটা জুল পার কেলভিন হবে। তো এটা হচ্ছে 42,000 আর এটা হচ্ছে মাত্র 4500। 42,000 কে 4500 দ্বারা ভাগ করতে হবে, কত হয়? 9.33 গুণ, অর্থাৎ প্রায় 10 গুণ বেশি হবে, 10 গুণ বেশি হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের লাস্টের যে প্রশ্নটা, সেটা তোমরা এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হও নাই, আমাদের মাসিক মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে এবং জুম অ্যাপসে, আর সপ্তাহে 7 দিনই তোমাদের ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকদিন 2টা করে সাবজেক্ট নেওয়া হবে, 1 ঘন্টা করে, মানে 2 ঘন্টা করে 2টা সাবজেক্ট, মানে 2 ঘন্টাতে 2টা ক্লাস নেওয়া হবে। প্রতিদিন তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা হবে। আর যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের যদি গ্রুপের সাবজেক্ট সহ গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে চাও তাহলে 550 টাকা, আর যদি শুধুমাত্র গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে চাও তাহলে 220 টাকায় তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। তো আমাদের যে যোগাযোগের নাম্বার হচ্ছে এটা। তোমরা আরো যদি বিস্তারিত কিছু জানতে হয় বা জানা থাকে তাহলে এই নাম্বার যোগাযোগ করে নিবা। ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, ভর্তির জন্য আমরা এখন এক্সট্রা কোনো টাকা নিচ্ছি না, জাস্ট ভর্তির জন্য
প্রথম মাসের বেতনটাকে এক্সট্রা তোমাকে ওই অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স দিয়ে দিতে হবে। আর যদি পরে ভর্তি হও তাহলে কিন্তু আমাদের ভর্তি ফিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর যদি কেউ আমাদের সরাসরি কোচিং এ ভর্তি হতে চাও, মহাসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা 1212, এখানে এর আশেপাশে দিকে থাকো, সরাসরি এখানে চলে আসতে পারো। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। কোন সাবজেক্ট গুলো পড়ানো হয় সেটা এখানে উল্লেখ করা আছে। তো আজকে ক্লাসটি পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।